কসাই বলতে এমন একজন পেশাদার ব্যক্তিকে বোঝায় যিনি পশু জবাই করে এবং মাংস কাটার পর তা বিক্রির কাজ করেন। রূপক অর্থে এ সমাজে নিষ্ঠুর বা নির্মম মানুষদেরও অনেক সময় কসাই বলা হয়ে থাকে। তবে কসাইয়ের গতানুগতিক এই ধারণা পাল্টে দিল কুষ্টিয়ার পাটিকাবাড়ির মোহন কসাই। 7 বছর থেকে জীবনযুদ্ধ শুরু হয় তার। ঋণে জর্জরিত হয়ে মোহনের বাবা যখন এলাকা ছেড়ে চলে যায়, তখনই পরিবারের দায়িত্বের জোয়াল উঠে আসে তার কাঁধে। ছোট্ট সে মোহন একদিকে সংসারের দায়িত্ব সামলেছে, অন্যদিকে করেছে কাব্যচর্চা। দারিদ্র্যের কষাঘাতে যেখানে জীবন চালানো দায়, সেখানে সাহিত্য চর্চা একটা বিলাসিতা। কিন্তু ছোট সে মোহন দমে যায়নি। সুযোগ পেলেই চেষ্টা করত কবিতা লেখার। ছোট থেকেই পশু জবাইয়ের সাথে জড়িত থাকায় তৈরি হওয়ার কথা ছিল পাষণ্ড এক মন, কিন্তু তৈরি হলো বিপরীত ঢেউ। দিন দিন বাড়ছিল তার কাব্যচর্চা। প্রায় 60টি কবিতা লিখে 2023 সালে প্রকাশ করল প্রথম কাব্যগ্রন্থ স্বপ্নের দেশ। গবেষণার নামে কোটি কোটি টাকার তহবিল ব্যবহার করে যখন অনেকেই একটা বই প্রকাশ করা দুর্বিষহ একটা কাজ মনে করে, তখন চরম অভাব অনটনে থাকা দারিদ্র্যের কষাঘাতের মধ্যে থেকে 5 জন মানুষের সংসার চালিয়ে নিজ খরচে একটা গ্রন্থ রচনা অনেকটা অসম্ভব একটি কাজ ছিল। যে মোহন জীবিকার তাগিদে পেশা হিসেবে বেছে নিয়েছিল মাংসের ব্যবসা বা কসাই, সে মোহন এখন এলাকায় পরিচিতি পেয়েছে কবি নামে। আমরা দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়নের দীঘা গ্রামে। ছবির মতো সুন্দর একটি গ্রাম। এই গ্রামের একটি ব্যতিক্রমী ঘটনা লোকমুখে শোনার পর আমি এখানে আসি। কসাই এই শব্দটা শুনলে আমাদের ভিতরে একটা নির্মমতার যেরকম চিত্র ভেসে ওঠে, তার বৈপরীত্য একটি চিত্র এই গ্রামের মানুষের লোকমুখে আমি শুনলাম যে এখানে একজন কসাই আছে যার নাম মোহন কসাই হিসেবে সবাই পরিচিত। তার সে একজন লেখক প্লাস হচ্ছে কবি। তো বিষয়টা আমাকে খুব ব্যতিক্রমী মনে হলো বিষয়টি, যার দরুন আমি তার সন্ধানে আসি এই গ্রামে এবং তার সাথে আমি কথা বলার চেষ্টা করি যে আসলে একজন যেই কসাই শব্দটি শুনলে আমরা নির্মমতার চিত্র আমাদের সামনে ভেসে ওঠে, আবেগহীন হৃদয়হীন যে চিত্রটা চলে আসে, বাট তার বিপরীত চিত্রটা খোঁজে আমরা এই গ্রামে আসি। যে মোহন কসাই যাকে আমরা খুঁজে পাই এই গ্রামে, তাকে আমরা এখন তার সাথে কথা বলার জন্য যাচ্ছি। আমরা দেখাবো যে আসলে একজন কসাই কিভাবে লেখক এবং কবি হয়ে ওঠে এবং তারা এই ব্যতিক্রমী, বিশেষ করে তার একটি বই কাব্যগ্রন্থ, যে গ্রন্থটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো। আমরা চলে আসছি মোহনের কাছে। মোহন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? ভালো আছি। এই বইটা তো মানে আপনার লেখা না? জি জি, এটা আমি নিজেই আর কি লিখছি। জি ভাইজান। কতদিন আগে লেখা এই বইটা? সঠিক তারিখ মনে নেই, তবে আনুমানিক প্রায় 3 বছর হতে চললো আর কি। 3 বছর হতে চললো। জি। পেশায় আপনি কি করেন? আমি একজন মাংস ব্যবসায়ী। আচ্ছা, তার মানে বলা চলে যে আমাদের সমাজে আমরা যেটাকে সহজ ভাষায় কসাই বলে ডাকি। জি, বলা যেতে পারে। সেক্ষেত্রে এই একটা বৈপরীত্য আমার কাছে মনে হলো। যেমন আমরা জানি মানে আমাদের মানসপটে যে চিত্রটা বেশ উঠেছে, কসাই তারা প্রতিদিন পশু জবাই করে, তাদের ভিতর নির্মমতা বা আবেগটা কম। কিন্তু এটা তো একটা বিপরীত চিত্র যে আপনি এই পেশার সাথে জড়িত হয়ে একেবারে আবেগের যে চরম জায়গা কবিতা, সে কবিতা আপনি মানে করেন, কবিতা আবৃত্তি করেন এবং কবিতা লিখেন। অনেক কবিতা আপনার লেখা আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি নিজে একটি কবিতার বই বের করেছেন। জি জি জি, আমি একটু বইটাকে দেখতে চাই। এই বইটার নাম কি দিয়েছেন? বইটার নাম দিয়েছি স্বপ্নের দেশ। স্বপ্নের দেশ, জি। আপনার নাম হচ্ছে মোহাম্মদ মোহন ইসলাম বা মোহন শেখ, যেটা আপনি বলেন। আচ্ছা, এই বইটা আপনার আবৃত্তিকৃত একটা বই। এটা
আমি একটু দেখাতে চেষ্টা করছি প্রিয় দর্শক। জি অবশ্যই। এই বইটা হচ্ছে তার নিজের লেখা একটি বই, যে বইয়ের কিছু কথার মধ্যে কি লেখা আছে এটা। আমি মোহন খুবই ক্ষুদ্র একজন মানুষ। ছোটবেলা থেকে আমার সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগ। তখন থেকে বিভিন্ন লেখকের লেখনী এবং বিভিন্ন কবির কবিতা আমায় মুগ্ধ করত, এবং বিভিন্ন লেখকের লেখনী পড়তে পড়তে আমার এক সময় ইচ্ছা জাগলো যে আমিও কিছু লিখব। এবং আপনি এই বইটার মধ্যে কয়টা আপনার ছিল? আচ্ছা, আমরা 31 পেজটা বের করবো আবার। আমরা একটু বইয়ের স্বপ্নের দেশ, মোহাম্মদ মোহন ইসলাম, এটা হচ্ছে আগস্ট 2023 করা। উৎসর্গ হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা, কোনোদিন যাদের সামনে প্রকাশ করতে পারিনি, ক্ষুধার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, প্রিয় আব্বু ও আম্মুর জন্য উৎসর্গ করলাম। বইটা আপনার বাবা মার নামে আপনি উৎসর্গ করেছেন, তাই না? জি জি জি। বইটা সূচিপত্রে আমি যা দেখছি, মহান প্রভু, তারপর হচ্ছে কয়টা কবিতা এখানে আছে? 31টা, 62টা কবিতা টোটাল। হ্যাঁ, 62টা কবিতা আমরা দেখতে পাচ্ছি। নাকি এটা শিরোনাম পৃষ্ঠা? এটা আসলে পৃষ্ঠা সংখ্যা কবিতার থেকে কম আছে। আচ্ছা, মহান প্রভু দিয়ে আপনি শুরু করেছেন। জি। তুমি ওগো মহান প্রভু, দয়াময় সত্তা, তোমার তরে সপেছি দেহ মন আত্মা, তুমি ছাড়া আর কাউকেই না প্রভু বলে মানি, তোমার জন্য জীবনটাকে করেছি কুরবানি। আমি এটা দিয়ে শুরু করলাম, এবং আপনার নিজের মুখে একটি আবৃত্তি আমরা শুনবো আজকে। জি অবশ্যই। আপনি কোন কবিতার আবৃত্তি করবেন? আমি যেই কবিতাটার নামে আমি বইটা আর কি করছি, কাব্যগ্রন্থটার নাম দিয়েছি যেই কবিতাটির নামে, স্বপ্নের দেশ। আমি এখন দর্শকদের উদ্দেশ্যে সেটাই শোনাতে চাই। আমি প্রথমেই সকল প্রিয় বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যে কবিতাটি আবৃত্তি করছি, কবিতাটির নাম স্বপ্নের দেশ। আমি গিয়েছিলাম সুদূর কোনো দেশে, গিয়েছিলাম সাধুর বেশে, কবির বেশে। সে দেশের মানুষের সাথে কথা বলেছিলাম হেসে হেসে, বুকে তারা ঠাঁই দিয়েছিল ভালোবেসে। আমি গিয়েছিলাম অজানা সেই দেশে, অনুভব করেছিলাম তাদের অকৃপণ ভালোবাসা, হারিয়েছিলাম প্রশংসা করার ভাষা। আহ, সে কী ভালোবাসা! নেই তাদের হিংসা ঈর্ষা আর অহংকার, একে অন্যের প্রতি আছে সহানুভূতি সবার। সে দেশের শিশুরা ফুলের মতো সুন্দর, যেন জ্যোৎস্না দিয়ে ধোয়া তাদের অন্তর। বড়দের তারা সর্বদাই করে সম্মান, যেন তারা জানে না কাকে বলে অপমান। সে দেশের যুবকেরা সেবন করে না মাদক, যেন তারা সঠিক পথেরই সাধক। সে দেশের বৃদ্ধরা সবাইকে দেয় শিক্ষা, কোন পথে চললে মানুষ অধপতন হতে পায় রক্ষা। সব মিলিয়ে সে যেন এক স্বর্গীয় পরিবেশ, সেথায় থাকতে আমার লাগছিল ভালোবেশ। হঠাৎ শুনতে পেলাম মুয়াজ্জিনের আজান, শুনতে পেলাম ভোরের পাখির গান, বুঝে নিলাম স্বপ্নের হলো অবসান। ভাবলাম, আহ, এ দেশটি যদি হতো রূপকথার সেই স্বর্গীয় বাগান। ধন্যবাদ আপনাকে। মোহন, আমরা আরেকটা কবিতা শুনতে চাই। জি অবশ্যই অবশ্যই। কোনটা আমি বলবেন? আবৃত্তি করতেছি আমার মানে নিজের জীবন থেকে নিয়ে একটা কবিতা। তাহলে আমরা একটু হেঁটে হেঁটেই শুনি। জি অবশ্যই। তো এই কবিতাটি হচ্ছে পথহারা পথিক, মানে আমি নিজেকে এখানে ইঙ্গিত করছি আর কি। সেই ক্ষেত্রে কবিতাটি হচ্ছে আপনার, আমি শুরু করতেছি। পথহারা পথিক। আমি পড়েছি এক চোরাবালিতে, ক্রমাগত তলিয়ে যাচ্ছে নিচের দিকে। যত চেষ্টা করছে ওঠার জন্য, ততই যেন তলিয়ে যাচ্ছে। যেন কোনো কুল কিনারা নাই এই চোরাবালির। একটি সুন্দর রাস্তা ধরে আমার পথ চলা শুরু হয়েছিল। আমি ছিলাম একটি সরল পথের পথিক। আমার পাথেয় ছিল আমার সরলতা, আমার পাথেয় ছিল আমার সততা, আমার পাথেয় ছিল শৈশবকাল, আমার পাথেয় ছিল পিতামাতার শিক্ষা, আমার পাথেয় ছিল সত্যবাদিতা। সরল পথে চলতে চলতে কখন যে আমি নিজের অজান্তে পথ হারাতে শুরু করেছি তা আমার জানা নেই। তবে আমি জানি, শৈশব কৈশোর ছেড়ে যখনই আমি যৌবনে পদার্পণ করেছি, তখনই সুচতুর যৌবন আমার সব পাথেয় চুরি করে নিয়েছে, হারাতে বাধ্য করেছে সে আমার সরল পথখানি। আজ তাই আমি এক পথহারা পথিক, যে আমি পড়েছি এক গুপ্ত চোরাবালিতে। হারিয়েছি আমার সকল পাথেয়, যে আমি সত্যকে ভুলে আজ মিথ্যার সাগরে হাবুডুবু খাচ্ছি। আজ আমি বড় লোভী, যে আমি সততাকে গেছি ভুলে, পৃথিবীর সাথে গড়েছি সখ্য আর ভুলেছি পরকালকে। যে আমি বড় অপরাধী, আমি নিজেকে অপরাধী বলে স্বীকার করি আর অনুতপ্ত হই, আর ফিরে যেতে চাই সেই সরল পথে, যে পথ আমি হারিয়ে ফেলেছি। আপনার
কবিতা আমাকে খুব মুগ্ধ করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল। আপনার জন্য। আপনি ভবিষ্যতে অনেক বড় একজন লেখক হন, একজন প্রতিষ্ঠিত কবি হন। ইনশাআল্লাহ। দেশের মানুষের প্রতি আপনার জ্ঞান, প্রতিভা, সৃজনশীলতা প্রত্যেকটি জায়গায় পৌঁছে যাক, সেই শুভকামনা রেখেই কুষ্টিয়ার পাটিকাবাড়ির দিঘা গ্রাম থেকে আমরা আজকে এই জি অনুষ্ঠান শেষ অবশ্যই। করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।